দামোদর। এককালে এই দামোদর দিয়েই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কয়লা ভর্তি জাহাজ রানীগঞ্জ থেকে কলকাতা যেত। দামোদর বয়ে চলেছে আগের মতনই, কিন্তু জাহাজের মাস্তুল আর চোখে পড়ে না। দামোদরের তীরে এক অতি প্রাচীন জনপদ বর্ধমান। শশাঙ্ক থেকে মুঘল, মুঘল থেকে ব্রিটিশ, প্রায় সমস্ত অধ্যায় স্পর্শ করেছে এই প্রাচীন জনপদকে। এককালে অবিভক্ত বর্ধমানের পূর্ব দিকে ছিল শস্যগোলা আর পশ্চিম দিকে ছিল শিল্পাঞ্চল। 2017 সালে প্রশাসনিক সুবিধার জন্য ভাগ করা হয় বর্ধমানকে, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানে। পশ্চিম বর্ধমান মূলত শিল্পাঞ্চল, কয়লা খনি এবং কলকারখানা। এই জেলার মানুষের জীবন আবর্তিত হয় এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করে। এই জেলার মানুষের রাজনীতিও আবর্তিত হয় এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করে। এক সময়ের ছিল উর্বর লালের জমি, এখন রং প্রধানত দুটো, একটা হলো সবুজ আর একটা হলো গেরুয়া। এবারে এই শিল্পাঞ্চলে কোন দিকে বইছে রাজনীতির হাওয়া? ধর্ম নাকি শ্রমিক অসন্তোষ? এসআইআর কি ঘেঁটে দিতে পারে কোনো মহারথীর রাজনৈতিক ভাগ্য? এসবের প্রশ্নের উত্তর খুঁজতেই আমি ভোটের ভবিষ্যৎ নিয়ে হাজির হয়েছি শিল্পাঞ্চল, দুর্গাপুর এবং আসানসোলের পশ্চিম বর্ধমানে। हम मोहब्बत पे यकीन रखते हैं, हम नफरत पे यकीन नहीं रखते। লক্ষ্য আমাদের একটাই, 9টাতেই জিতব। সব সিটে ভালো লড়াই আছে, তো সে কারণে আমি বললাম 900। আইসক্রিম খেতে খেতে ফেসবুক করলে নয়ন চক্রবর্তীকে হারানো যায় না। আমার কাছে কোনো অপশন নেই, আমাকে ওকে হারাতেই। জিতেন 5 বছর, পাণ্ডবেশ্বর দিকে ঘুরেও তাকায়নি। এবং এটা পাণ্ডবেশ্বরের মানুষ চাইছে। যারা বিজেপির লোক তারাই ওর সঙ্গে নেই। যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে তৃণমূল কংগ্রেস করছিল, তারাও চাইছে যে একে হারাতে। জিতেনের হলো যতক্ষণ দাদা বলতো, যতক্ষণ সারা বলতো তত। ইংরেজদের সময় ভালো ছিল না, নরেনের সময় ভালো, এটা মানে ডিফারেন্সিয়েট করা খুব কঠিন। মানুষ উন্নয়ন বোঝে। ক্রিমিনাল মাইন্ডেড লোকেরা, তারা যেন কোনোভাবে পলিটিক্যাল পরিসরের মধ্যে জায়গা যেন না পায়। ইতিহাস বলে একটা কথা আছে। জিতেন যখন এখানে এমএলএ ছিল, আমার দয়া, আমার পায়ে ধরে পাণ্ডবেশ্বরে ঢুকেছিল জিতেন। পাণ্ডবেশ্বর ব্লক, যেখানে ও ব্লক প্রেসিডেন্ট ছিল, সেখানে আমি পরাজিত হয়েছিলাম। আমি এমএলএ করেছিলাম। এই জেলায় মোট 9টি বিধানসভা আসন। 2021-এর বিধানসভা নির্বাচনে 6টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 3টি পেয়েছিল বিজেপি। এই 2024-এর লোকসভা নির্বাচনে আবার 2টি লোকসভা কেন্দ্র রয়েছে এই জেলাতে, একটি আসানসোল আর একটা বর্ধমান দুর্গাপুর। 2টি গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। প্রশ্ন এখন একটাই, যে 2024-এর রেজাল্ট, তার রিফ্লেকশন কি 2026-এ হবে নাকি আবার বদলাবে? এ নিয়েই এখন জল্পনা চলছে শিল্পনগরী দুর্গাপুর এবং আসানসোল জুড়ে। এবার গোটা পশ্চিম বর্ধমানে কি হতে চলেছে? 9-0। সেটা তো রাজনীতির কথা, আপনি সবাই বলে, আপনি বলছেন, আপনি রাজনৈতিক ব্যক্তি তো রাজনীতির কথাই বলবে। সব সিটে ভালো লড়াই আছে, তো সে কারণে আমি বললাম 900। এটা হয়তো অনেকের মনে হতে পারে রাজনীতির কথা, কিন্তু বাস্তবের সঙ্গে খুব বেশি ফারাক নেই আমার এই স্টেটমেন্টের। এবং নির্বাচন আসুক, বুঝতে পারবেন। জিতেন ফ্রাস্ট্রেশন থেকে বলছে, উল্টোপাল্টা বকছে, ওর জন্য আমার সহানুভূতি রইল। 2021-এর নির্বাচনে সম্ভবত 6টা সিট পেয়েছিলেন, 3টে বিজেপি পেয়েছিল। 6টা আমরা জিতেছিলাম, 3টে বিজেপি পেয়েছিল। আমরা দুর্গাপুর পশ্চিমে পিছিয়ে ছিলাম,
দুর্গাপুর পশ্চিমে এবারে দিদি ক্যান্ডিডেট করেছেন কবি দত্তকে। ব্যবসায়ী সম্প্রদায় থেকে উঠে আসা মানুষ, অত্যন্ত স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। আমাদের ওই সিটে এটাই প্লাস পয়েন্ট। এবং ওর বিপরীতে যে দাঁড়িয়েছে লক্ষণ ঘড়ই, তার জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকেছে। সুতরাং ওই সিটে আমরা লড়বো এবং জিতবো। আমরা আসানসোল সাউথ অগ্নিমিত্রা পাল, উনি 5 বছর আগে জেতার পর সেই যে গেলেন আর এলেন না। মানুষ বিক্ষুব্ধ, ওনাকে খুঁজে পায়নি, একটা সার্টিফিকেট নেবার জন্য অন্য লোকের দরজায় যেহেতু পৌঁছাতে হয়েছে। ওখানকার ভোটাররা বীতশ্রদ্ধ হয়ে আছে। সিটে জিতবো। তাপস ব্যানার্জির মতো লড়াকু মানুষ, তিনি ওই সিটে ক্যান্ডিডেট হয়েছেন। বাকি রইল কুলটিতে একই ক্যারেক্টার। এবার আমরা ক্যান্ডিডেট পাল্টেছেন দিদি, সেখানে অভিজিৎ ঘটক তরুণ তুর্কি নেতা, তাকে ওখানে ক্যান্ডিডেট করা হয়েছে। আমাদের খুব মার্জিনাল সিট ছিল, মাত্র 500-600 ভোটে আমরা হেরেছিলাম। তো ওটা অভিজিৎ মেকআপ করে ফেলবে। আর বাকি আসানসোল নর্থে মলয় জিতবে, বারাবণীতে একদম বিধান উপাধ্যায় জিতবে, আমাদের ইয়েতে জামুরিয়াতে হররাম সিং জিতবে, পাণ্ডবেশ্বরে আমরা জিতবো। আর দুর্গাপুর পূর্বেও প্রদীপ মজুমদার মতো বিদগ্ধ নেতা, তিনি একদম এত উন্নয়ন করেছেন, এত মানুষের কাজ করেছেন, তাকে দুর্গাপুরের মানুষ ফেরাবে না। তারা যেভাবে এই শহরটাকে বঞ্চিত করেছেন, যেভাবে এই শহর থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ গেছে সরকারের কাছে, এবং সেটা থেকে আপনাদের কলকাতাকে সাজানো হয়েছে। মা ফ্লাইওভার, বাবা ফ্লাইওভার সব কিছু হয়েছে, কিন্তু আসানসোল ফ্লাইওভার পাইনি। আসানসোলের যে বঞ্চনা, এটা আসানসোলের মানুষ বুঝতে পেরেছে। রেভিনিউ আমরা দেবো আর আমরা বঞ্চিত থাকবো, এটা হয়? এটা আসানসোলের মানুষ এখন বুঝেছে, তাই এর জবাব আসানসোলের মানুষ দেবে এবার। আসানসোল এই জায়গা থেকেই ভোটে দাঁড়ান রাজ্যের দাপুটে মন্ত্রী মলয় ঘটক। গত কয়েক বছর ধরেই খবরের শিরোনামে তিনি। একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে তাকে। খুব সম্প্রতি তার কাজে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত থেকে আইন দপ্তর নিয়েও নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও আসানসোল উত্তরে এবার প্রার্থী মলয় ঘটক, এবং এখানে মলয় বাতাসী তিনি। কুলটি থেকে প্রার্থী তার ভাই অভিজিৎ ঘটক। এই জেলার রাজনীতিতে মলয় ঘটককে অস্বীকার করার কোনো জায়গাই নেই। তো আমি নিশ্চিত যে আসানসোলে আমি এতদিন ধরে আছি, আসানসোলের মানুষ আমাকে জানে, এবং আমার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে এই 5 বছরে সেটা প্রকাশ্যে চলে আসতো। যদি এতটুকু কোনো রকম আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো, আমার বাড়িতে তো সার্চ হয়েছিল, 14,000 টাকা পেয়েছে, একটা কিছু পাই। এমনিতে মলয় ঘটকের শক্ত ঘাঁটি এই এলাকা, কিন্তু মন্ত্রীর হিসেব ওলটপালট করে দিতে পারে এসআইআর। এই পশ্চিম বর্ধমান জেলার সবথেকে বেশি নাম বাদ গেছে আসানসোল উত্তর কেন্দ্র থেকে, যেটা মলয় ঘটকের কেন্দ্র। আর বাদ যাওয়া নামের অধিকাংশই কিন্তু মুসলিম সম্প্রদায়। দেখুন, অপোজিশন ধর্মীয় রাজনীতিতে বিভাজন করার অনেক চেষ্টা পশ্চিমবঙ্গে করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে রাজনৈতিক সচেতন মানুষ, শিক্ষিত মানুষ। এর আগেও বিভাজন করতে পারেনি, ভবিষ্যতেও পারে না। আজকে পুরো অ্যাডজুডিকেশন যেটা বলছি আমরা, সেটা জুডিশিয়াল অফিসারদের হাতে চলে গেছে। আমরা আশা করব যে ভারতবর্ষের জুডিশিয়ারি এখনও ইম্পার্শিয়াল, এবং তারা ন্যায্য বিচার করবেন। যারা যোগ্য তাদের নাম ভোটার লিস্টে থাকবে। কিন্তু যেহেতু এখনও নামগুলো বেরোয়নি, আমরা এখনও বলতে পারছি না যে জেনুইন যারা ভোটার তাদের নামগুলো কাটা গেছে না। বাংলার মানুষ আফটার অল জানে যে এই লড়াইটা মোদিজি কেন করছেন, কেন ইলেকশন কমিশন করছেন। আমরা তো একবারও বলিনি যে কোনো পার্টিকুলার ধর্মের মানুষের নাম কেটে দাও, SC STর মানুষ কেটে দাও, যারা টিএনসি করে তাদের নাম কাটে, তা তো বলা হচ্ছে না। বলা হচ্ছে যারা ডাবল ভোটার, যারা ডুপ্লিকেট ভোটার, বা যারা ডেড ভোটার, মারা গেছে, বা যারা বাইরের দেশ থেকে এসেছে, বাংলাদেশ, পাকিস্তান, তারা আমাদের দেশে থাকবে কেন? বঙ্গ বিজেপির অন্যতম মুখ অগ্নিমিত্রা পল, তিনিও ভোটে লড়েন এই জেলা থেকে। আসানসোল দক্ষিণে তার কেন্দ্র। সারা বছরই প্রচার, জনসংযোগ কর্মসূচি চালিয়ে যান তিনি।
পাড়ায় পাড়ায় দিদিভাই বলে এক কর্মসূচিতে প্রায়ই দেখা যায় তাকে। আমরা যে 75-70 হাজার টাকা করে পার ইয়ার পেয়েছি, সেই টাকাটা খরচা করার শুধু কমার্শিয়াল কতটুকুনি কাজ হয়? সেই টাকা তো সব শেষ। সোলার লাইট দিয়ে দিয়েছি, সোলার ওয়াটার ফিল্টার দিয়ে দিয়েছি, নিজের ইনিশিয়েটিভে প্রচুর মন্দিরের শেড বানিয়েছি, কিন্তু সীমিত। আমার ইচ্ছে করলেও আমি একটা 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 এই 60 ফিটের রোড যেখানে আমরা বসে আছি, মানে যুগ যুগ ধরে এখানকার স্থানীয় মানুষদের চাহিদা যে এই রাস্তাটা বানিয়ে দেওয়া হয়নি, আমরা করব, আমরা বাড়ি দেবো আপনাদের, আমরা বাথরুম দেবো, কিন্তু সরকারটা আসতে হবে। সরকার না বদলালে, মোদী সরকার না এলে বিজেপির কোনো বিধায়কের ক্ষমতা নেই আপনাকে বাড়ি দেওয়ার, জল দেওয়ার, রাস্তা দেওয়ার, চাকরি দেওয়ার। এখানে পরিবর্তন যাত্রা বলে একটা যাত্রা করার চেষ্টা করেছিল বিজেপি, যেখানে 10টা লোক নেই। আমরা দেখেছি একটা রথ ছিল, পিছনে 3-4টে গাড়ি ছিল, আর সামনে হেঁটে 7-8টা লোক যাচ্ছে। আসানসোল দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রার লড়াই অনেকটা সহজ হতে পারত যদি না তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করত তাপস বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। তাপস বন্দ্যোপাধ্যায় এর আগের 2021-এর বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ কেন্দ্র থেকে দাঁড়িয়ে জিতেছিলেন। একই সঙ্গে তাপস বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়ার শালা। 10 years, 10 বছর ইজ এ বিগ টার্ম। এডিডিএ চেয়ারম্যান তার সাথে, মেয়র তার সাথে, আপনি কটা চাকরি আসানসোল দক্ষিণের ছেলে মেয়েকে দিয়েছেন? আপনি তার শ্বেতপত্র বার করুন। আপনি কটা আন্দোলন করেছেন এই বালি আর কয়লা থামাবার জন্য? আপনি আসানসোল দক্ষিণের মানুষকে বলুন। এই তাপস বন্দ্যোপাধ্যায়কে আসানসোল দক্ষিণে দাঁড় করানোর ফলে অগ্নিমিত্রার লড়াইটা অনেকটা কঠিন হয়ে গেছে। ফলে আসানসোল দক্ষিণে এবার হাড্ডাহাড্ডি লড়াই। পাণ্ডবেশ্বরে মুখোমুখি বিজেপি জিতেন্দ্র তিওয়ারি এবং তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, একদা দুই ঘনিষ্ঠ বন্ধু, এবার রাজনীতির ময়দানে আমনে সামনে। পাণ্ডবেশ্বরে আপনি কনফিডেন্ট? আমি তো বলছি আমার কাছে অন্য কোনো অপশন নেই, আমাকে ওকে হারাতেই হবে, শুধু নিজের জন্য না। এই লড়াই তো আমার সঙ্গে ওর না, এই লড়াই হলো পাণ্ডবেশ্বরের জনগণের সঙ্গে বিরুদ্ধে নরেনের। তো পাণ্ডবেশ্বরের জনগণকে তো আমি হারতে দেবো না। পাণ্ডবেশ্বরের জনগণ আমাকে ভরসা করেছে, পাণ্ডবেশ্বরের মানুষ হারবে না। কিন্তু 2021-এ হারিয়েছিলাম, ও হেরে যে কোর্টে গিয়েছিল, কোর্টে হারিয়েছিলাম। 2024-এ পাণ্ডবেশ্বর থেকে 1,07,000 ভোটে শত্রুঘ্ন সিনহাকে আমরা দিল্লি পাঠিয়েছি। 2024-এও শত্রুঘ্ন সিনহাকে এমপি ইলেকশনে আমরা 45,000-এর বেশি ভোটে আমরা দিল্লি পাঠিয়েছি। আমাদের অবদান সবচেয়ে বেশি, 60,000 ভোটে জিতেছেন, 45,000 পাণ্ডবেশ্বর। আর এবারেও বলছি লক্ষাধিক ভোটে হারাবো। পশ্চিম বর্ধমানের প্রাণকেন্দ্র দুর্গাপুর। দুর্গাপুরের দুটি বিধানসভা কেন্দ্র, দুর্গাপুর পূর্ব আর দুর্গাপুর পশ্চিম। গত বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব জিতেছিল তৃণমূল কংগ্রেস আর দুর্গাপুর পশ্চিম গিয়েছিল বিজেপির দখলে। এই দুর্গাপুরে তৃণমূলের অঙ্ক ঘেঁটে দিতে পারে একাংশের শ্রমিক অসন্তোষ, আবার বিজেপির অঙ্ক ঘেঁটে দিতে পারে একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলির শ্রমিকদের অসন্তোষ। ইসিএল কালা কানুন লাগু করে শ্রমিকদেরকে 12 ঘন্টা ডিউটি করাবার একটা চক্রান্ত করছে। মানুষকে বেশি পরিশ্রম করে কম পারিশ্রমিক দিয়ে মানুষের উপর একটা অত্যাচার করার চেষ্টা করছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে যাবে। রাজ্য সরকার তো মানুষকে উন্মুক্ত ওয়ার্ক কালচার ফিরিয়ে এনেছে, মানুষকে উন্মুক্ত পৃথিবী দিয়েছে, মানুষের রোজ বাড়িয়েছে, মানুষ খুশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর। দুর্গাপুর আসানসোলের স্থানীয় ছেলেমেয়েরা কি কাজ পাচ্ছে ঠিকাদারদের কাছে? একদম পাচ্ছে। দু 2018 সালে রামনবমীকে কেন্দ্র করে
চূড়ান্ত অশান্তির ঘটনা ঘটেছিল এই আসানসোলে। हम आज भी उस दिन से अलग नहीं हैं। हम आज भी यही कहेंगे कि हम मोहब्बत पे यकीन रखते हैं। हम मोहब्बत पे यकीन रखते हैं, हम नफरत पे यकीन नहीं रखते हैं। 2018 ওই ঘটনা প্রভাব ফেলেছিল 2019 লোকসভা ভোটে। ये जो इलेक्शन होता है ना, ये सिर्फ जिस इशू पे इलेक्शन होना चाहिए उस इशू पे इलेक्शन नहीं हो रहा। इलेक्शन का इशू क्या होता है? मुल्क की तरक्की, सूबा की तरक्की, स्टेट की तरक्की, हमारे शहर की तरक्की, इस बुनियाद पर इलेक्शन होना चाहिए। इलेक्शन क्यों हो रहा है? हिंदू और मुसलमान की बुनियाद पर, ये कोई वजह नहीं है। শিল্পাঞ্চলের এই জেলার মেরুদণ্ড হলো রাষ্ট্রায়ত্ত সংস্থা, কিন্তু গত কয়েক বছর ধরে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর অধিকাংশেরই ছাপ বন্ধ হয়েছে। শ্রমিক অসন্তোষ প্রভাব ফেলবে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে। আপনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কথা বলবেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের সংস্থা হলেও সে পুরোটা কন্ট্রোল করে তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় সরকারের সংস্থা তো বন্ধ হয়ে যাচ্ছে। এখানে মানুষ কেন্দ্রীয় সরকারের সংস্থা তবেই বুঝতে পারবে যখন এখানে বিজেপি সরকার গঠন হবে। তার আগে মানুষ বুঝতেই পারে না যেটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। এই কয়লাখনি এলাকার সবথেকে বড় সমস্যা ধসের। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই ওপেন কাস্ট মাইন্সের একটা বড় অংশ ধস কবলিত। ধসে মানুষের যাবতীয় সম্পত্তি, সারা জীবনের রোজগার সব কিছু মাটির তলায় চলে যাচ্ছে। এই এলাকায় আরও একটা বড় সমস্যা পানীয় জলের, এবং এলাকার স্পঞ্জ আয়রন কারখানাগুলো, যেগুলো সাধারণত অনেকটাই বেআইনি, এই কারখানাগুলোর দূষণও কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর। এই জেলায় খুব বড় সংখ্যক অবাঙালি ভোট রয়েছে। মূলত ঝাড়খণ্ড ঘেঁষা এলাকা। বার্নপুর, ইসকো, টিপিএল, ডিএসপির মতো কলকারখানা রয়েছে, পাশাপাশি প্রচুর কয়লা খনি রয়েছে, এবং অবাঙালি শ্রমিক কর্মচারীর সংখ্যা অনেক বেশি। এককালে এই অবাঙালি ভোটের বড় অংশ বিজেপির পক্ষে যেত। পরবর্তীকালে শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদদের প্রার্থী করে সেই অঙ্ক অনেকটাই ঘেঁটে দিয়েছে তৃণমূল। পশ্চিম বর্ধমান মানেই কয়লা খনি, আর কয়লা খনি মানেই কোল মাফিয়া। এই জেলার রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করে বহু কয়লা মাফিয়ার নাম। কখনো অমিত শাহের মতো নেতারা এসে অভিযোগ করেন কয়লা কেলেঙ্কারিতে জড়িত আছে তৃণমূলের নেতারা, আবার তৃণমূল অভিযোগ করে যে বিজেপির পতাকা নিয়ে হাঁটছে কয়লা মাফিয়াদের একাংশ। ভোটের সময় এই জেলার রাজনীতির সমীকরণে কয়লা মাফিয়ারাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। কয়লা কার্মিককে প্রোটেকশন কে দেয়? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নামকরা কয়লা মাফিয়ার কাছে ফুল নিচ্ছেন, তার সঙ্গে মিটিং করছেন। তাকে জেলা কমিটি, বিজেপির পশ্চিম বর্ধমান জেলা কমিটি তাকে সম্মানীয় মেম্বার করা হচ্ছে, স্থায়ী মেম্বার। কারা কয়লা মাফিয়াদের সঙ্গে আছে? ইসিএল এর হাতে সিআইএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা। কয়লা চুরিটা কারা করায়? যোগটা দেখুন, সাইকেলটা দেখুন। কয়লা চুরি বন্ধ হচ্ছে না, কয়লা মাফিয়ারা শাস্তি পাচ্ছে না। যারা চোর তারা বিজেপিতে যে হোয়াইট ওয়াশ হয়ে ইয়েতে ঢুকছে, কি বলে ওটাকে, ওয়াশিং মেশিনে ঢুকছে, আবার ভালো হয়ে বেরিয়ে আসছে জিতেনের মতো মানুষজন। হ্যাঁ, আর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কয়লা মাফিয়া দেখে যে ফুল নিচ্ছেন। কয়লা মাফিয়াদিকে জেলা কমিটির স্থায়ী মেম্বার করা হচ্ছে। তো কারা কয়লা মাফিয়াদের সঙ্গে আছে? জিতেনদা, এই যে আপনি যে কথা বললেন, পশ্চিম বর্ধমান প্রধানত শিল্পাঞ্চল এবং কয়লা খনির এলাকা, এখানে কোল মাফিয়াদের একটা বড় ভূমিকা থাকে। কতটা ভূমিকা তারা থাকবে এবারে ভোটে? দেখুন, কতটা ভূমিকা থাকবে এটা নির্ভর করছে ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটির উপর। ইলেকশন কমিশন যে কথাগুলো বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করাবো, অর্থের বিনিময়ে এখানে কেউ ভোট করাতে পারবে না, অর্থের যোগান কেউ দিতে পারবে না, যেটা পারমিসেবল নয়, এটা ইলেকশন কমিশন যদি করাতে পারে তাহলে তাদের কোনো ভূমিকা থাকবে না। আর ইলেকশনের কমিশনের কথা যদি শুধুমাত্র কথার কথা হয় তাহলে থাকবে। শিল্পের জমি পশ্চিম বর্ধমান,
আর এই শিল্পের জমিতে ঘুরে রাজনীতির শিল্পের সম্ভাবনা খতিয়ে দেখলাম আমি। পশ্চিম বর্ধমানে 9টি আসন, গত বিধানসভা নির্বাচনে 6টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 3টি গিয়েছিল বিজেপির দখলে। এবারে কি হবে? এই পশ্চিম বর্ধমানে তৃণমূলের আভ্যন্তরীণ কলহ অত্যন্ত প্রবল। একই সঙ্গে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে তুমুল অসন্তোষ রয়েছে। দেখে শুনে ঘুরে যা মনে হয়েছে, বারাবণী এবং আসানসোল উত্তরে অ্যাডভান্টেজ তৃণমূল। বাকি 7টি আসনে কি হবে কেউই বলতে পারছেন না। যাই হোক না কেন, এবারেও কিন্তু আমার মনে হয় এই এলাকায় 6-3 হওয়ার সম্ভাবনাই প্রবল। যদি তৃণমূলের পক্ষে খুব খারাপ হয় তাহলে 5-4 হলেও হতে পারে।